আমাদের সাথেই নিয়ে যাচ্ছে প্রমুখ। অফিসারকে ফোনে প্রমুখ বলল, তারা কয়েক ঘন্টা আগে কুমিল্লা এসে তদন্ত করে সারা ঘর সার্চ করে আশানুরূপ ফল পায়নি। শেষে ফোর্স নিয়ে ভুট্টোর লাশ নিয়ে যায় তাদের সাথে। যেখানে যা করার করবে। গাড়িতে উঠে প্রমুখ জানালো অফিসার। প্রমুখ বিছানায় বসে জবাব দেয়, থ্যাংক ইউ স্যার, তাহলে আমি বাসায় যাচ্ছি। আচ্ছা চলে এসো। প্রমুখ কল কেটে কবিরকে সব গুছিয়ে বলল। রায়হানের সাথে যারা এসেছিল সবাইকে প্রমুখ জানায় এখানে থাকার দরকার নেই। সবাই আজ রওনা দেয়। রায়হান মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে বসে। প্রমুখ রেডি হয়ে বেরিয়ে আসতে কবিরকে লাগেজ হাতে দেখতে পায়। হোটেল বিল পরিশোধ করে গাড়িতে উঠে বসে। কবির ড্রাইভ করতে করতে বলল, স্যার মাথা ব্যথা করছে, একটু ঘুমিয়ে নিন। প্রমুখ চোখ লাল রক্তবর্ণ চোখে বাইরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তাইমা খানম সিরাতের রুমে বসে আছে। সকালে সেই ঘটনার পর থেকে সিরাত চিন্তিত। সাফওয়ান কয়েকবার কল করলেও রিসিভ করেনি। উল্টে ফোন বন্ধ করে ঘুমিয়েছে। মন ভালো নেই তার। জীবন কেমন পানমোছা হয়ে যাচ্ছে দিন দিন। তাইমা খানম মেয়ের মাথায় বিলি কেটে ভাবলো নিচ থেকে হাঁটাহাঁটি করে আসা যাক। কতদিন ধরে ঘরের বাইরে যাওয়া হয় না। এখানে সিরাত না হয় ঘুমিয়ে ঘুমিয়ে থাকুক, তখন সন্ধ্যা হবে হবে ভাব। তাইমা খানম গায়ের ওড়না ঠিক করে ফোন হাতে নিল। মেয়ের ঘুম ভাঙলে অস্থির হয়ে যাবে চিন্তায়। সে দরজা লক করে বাইরে বেরোয়। কিছুক্ষণ বিল্ডিংয়ের নিচে হেঁটে গেল গলির নিচে। সেখানে হেঁটে চেনা জানা কয়েকজনের সাথে কথা বললো মন খুলে, হাসলো, আড্ডা দিল। মাগরিবের আজান হচ্ছে, এবার বাসায় ফেরা উচিত। সিরাত কল করেনি ভেবে সে মনে মনে ভাবলো এখনও ঘুম ভাঙেনি। হাঁটার গতি বাড়িয়ে দেয়। আর অল্প পথ। নিচের দিকে তাকিয়ে হাঁটার সময় খেয়াল করলো পাশের বিল্ডিং থেকে কারো চিৎকারের আওয়াজ আসছে। প্রথমে ভুল শুনেছে ভেবে তাইমা খানম সামনে এগিয়ে যায়। মুহূর্তে কারো আত্মচিৎকারে পা আপনা আপনি থেমে যায় তার। আশেপাশে নজর বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে সেই শব্দ। অতঃপর মানুষের কথা শোনার শব্দের দিকে আস্তে আস্তে এগিয়ে যায় সে। দাঁড়ায় এক খস্যে পোড়া পুরনো বিল্ডিংয়ের সামনে। শ্যাওলা পড়ে ভূত্রে বাড়ির মতো দেখতে। তারা যখন এ বাসায় প্রথম আসে তখন শুনেছিল ওই বিল্ডিংয়ে ভূতের বাস। রাতে সন্ধ্যায় চিৎকারে আওয়াজ শোনা যায়। কাউকে জিজ্ঞাসা করলে বলতো নিষিদ্ধ বাসা। রাত 12টায় কান্না আসতো। তাই মা এসব ভেবে ভয় জন্মায় ভেতরে। গলা শুকিয়ে আসছে। এখনও সময় সন্ধ্যার পর। গা ছমছমে পরিবেশ। ভয়ে পিছিয়ে আসতে আবারও গগন কাঁপুনি চিৎকার ভেসে আসে। এবার দাঁড়িয়ে থাকতে পারল না তিনি। মনে তার হাজারো প্রশ্ন। কি আছে সেখানে? কৌতূহলে এক পাক পাক বাড়ায়। যা হওয়ার হবে। আজ ভূত দেখেই ছাড়বে। ধরিনীর বুকে আস্তে আস্তে অন্ধকার হানা দিচ্ছে। তাইমা হাতের ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দাঁড়ালো বিল্ডিংয়ের সামনে। সেখানে অনেক লোকের কথা শোনা যাচ্ছে। তার মানে আস্তে আস্তে উত্তেজনা বলো সত্যি জানার জন্য। ভেতরে দেখার জন্য আশেপাশে দেওয়াল দেখতে। ভাঙা দেওয়ালে চোখ পড়ে। ছিদ্রটা সাইজে অল্প, মুখে ঢুকানো যাবে। তাইমা থরথর ধরে কাঁপতে থাকা হাত দিয়ে দেওয়াল ধরল। ছিদ্র দিয়ে চোখ দিতেই গলা কাঁপল তার। নিজের অজান্তে চোখ দুটো বড় বড় হয়ে যায়। ভয়ে পায়ের তলা শিরশির করে উঠল। কি মারাত্মক মৃত্যু যন্ত্রণা। প্রায় 4-5 জন মানুষের ভিড় সেখানে। দুটো লোককে কেউ বেল্টের আঘাতে ক্ষত বিক্ষত করছে সারা দেহ। পাশে দাঁড়িয়ে কেউ হাসছে, আবার একজন চেয়ারে বসে আয়েশ করে দেখছে। তাইমা খানম লোক দুটোকে কষ্টে মুখ চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো। গলা শুকিয়ে কাঠ, অনবরত ঘামছে। কিছুক্ষণ নিজের চোখে মর্মান্তিক ঘটনা অবলোকন করে মস্তিষ্ক বুদ্ধি হানা দেয়। ফোনে ভিডিও করে। আর দেরি করলো না। ভেতরে মৃদু আলোয় হালকা দেখা যাচ্ছে সবাইকে। সে ভিডিও অপশন অন করে কাঁপা কাঁপা হাতে সব ভিডিও করতে থাকে। সেখানকার চেয়ারে বসে লিডার চিল্লিয়ে বলল, আমার নামে প্রমাণ দেওয়ার শখ আজ ঘুচিয়ে দিব। লোকটির গায়ে ফর্মাল শার্ট প্যান্ট, চোয়ালে আয়েশ ভঙ্গিতে সিগারেট ফুঁকছে। হঠাৎ সে এগিয়ে বাধা রাখা লোকটির বুক পাটায় হাতের ছুরি দিয়ে ক্ষত বিক্ষত করলো। যাকে ঘোল খাওয়াচ্ছিস তাকেই সব বলে দিতে চাস? এবার মর। এ জীবনে জানবে না কে পিছে ছুরি দিয়েছে। লোকটি ব্যথায় গুঙ্গিয়ে ওঠে কাকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার জন্য। শেষে খুব কষ্টে বলে, ছেড়ে দেন, আর জীবনেও করবো না। লোকটি ফিক করে এসে বলল, বলার জন্য কুমিল্লা চলে যাচ্ছিলি আজ? এত তারা? আমার খেয়ে আমার পরে ছুরি বসানো উঠে পড়ে লেগেছিস? বাবা আমাকে না বললে সর্বনাশ হয়ে যেত, তাই সব কাজ 2 দিন আগে মিটিয়ে এসেছি। তোদের উপর ভরসা নেই। না থাকলেও প্রাণ আর দোষ হলো আমার। কেউ জানবে না এটা কোন, যতই তদন্ত হোক। শেষে আদেশ করলো এক ছেলেকে তাদের মেরে ফেলার জন্য। তাইমা খানম এসবের আগামাথা কিছুই বুঝলো না। লোকটি ভয়ঙ্কর মৃত্যুতে তাইমার মুখে ওড়না চেপে ফুপিয়ে ওঠে। এতদিনের বানোয়াট গল্প থেকে এবার সে বুঝলো এ বাসায় ভূতুরে বলে এ বছরের পর বছর অসৎ খুন করা এসব মিথ্যে বানানো গল্প। নিজেদের কার্যসিদ্ধির জন্য এবার ভিডিও পুলিশের হাতে তুলে দিলেই হলো। প্রথম ছেলেটি মারার পর দ্বিতীয় ছেলেটির কাছে আসতে তাইমা হঠাৎ ফোন বেজে উঠল। তিক্ত রিংটনে ভেতরে সবাই চমকে ওঠে। রক্তচক্ষু নিয়ে তাকায় আশেপাশে। তাইমা ভড়কে গিয়ে ফোনে দিকে তাকায়। সিরাত কল করেছে। সে ভয় পেয়ে যায়। সেখানে থ মেরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চেয়ারে বসে থাকা লোকটি উঠে গম গম বলে, কার ফোন বাজছে? কে ফোন এনেছিস? বলিনি এখানে আসার সময় ফোন আনবি না?
সবাই একের পর এক তাকিয়ে এসে অস্থির গলা বলে, বস এখানে কারো কেউ আছে? লোকটি রেগে যায়, দাঁতে দাঁত চেপে হিংস্র হয়ে চিৎকার করে বলে, কার এত বড় সাহস? খুঁজে বের কর, আমার সামনে আন। একটু থেমে গর্জন করে উঠল, কে 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 ওখানে? তাইমা ভয়ে জমে যায়। সে দৌড়ানোর জন্য পা বাড়ালে এক বিন্দু নড়তে পারে না। অবশেষে সবাইকে অশ্রাব্য ভাষায় গালি দিয়ে বাইরে আসতে দেখতে পায় তাইমা খানম এদিক ওদিক না দেখে দৌড় লাগায়। তখনই ফোন বেজে চলছে। শেষে কেটে এলোমেলো পায়ে দৌড়ানো শুরু করে। হঠাৎ পায়ে কিছু আঘাতে সে জুতো ফেলে দিয়ে পেছনে একবার তাকিয়ে দাঁড়ায়। তার পা কাঁপছে। এবার ধরা পড়লে রেহাই নেই, বেঁচে ফেরা অসম্ভব। পেছনে পেছনে লোকগুলো পায়ের আওয়াজ পেয়ে আসছে। তাইমা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে খুব কষ্টে আসলো বাসার সামনে। পেছন ঘুরে দেখতে পায় লোকগুলো ছায়া দেখা যাচ্ছে। তাইমা খানম ভয়ে ফুরিয়ে সিঁড়ি দিয়ে ওঠে। থরথর করে কাঁপতে কাঁপতে থাকা দিয়ে অনবরত কলিং বেল বাজায়। লোকগুলো তাইমা খানমকে অনুসরণ করে সেই বিল্ডিংয়ে এসে থামে। এপাশ ওপাশ জহুরের চোখে পর্যবেক্ষণ করে কাউকে দেখতে পায় না। তবে তাদের চেহারা দেখে যখন পেছনে ঘুরছিল তাইমা, শেষে না পেয়ে তাদের বসকে কল করলো। বস, রাস্তার মাঝে 2 নম্বর বাসার নিচে আমরা। এদিকে দৌড়ে আসতে দেখলাম, এখন পাচ্ছি না। কয়েক মিনিট খোঁজ, আমি আসছি। ওই বিল্ডিংয়ের সব ইনফরমেশন চাই। তখন তাদের বসের পাশ থেকে এক লোক বলে, এই জুতো বাইরে পাওয়া গেছে স্যার। লোকটি বাঁকা হেসে ফোন কাটলো। সে দরজা খুলে মায়ের ভয়াত্ম চেহারা দেখে কপাল কুঁচকে তাকায়। সে ঘুম থেকে উঠে সারা রুমে তাইমাকে না দেখে পাগলপাড়া হয়ে গেছিল। তাই তো ফোন করেছে একের পর এক। তাইমা খানম হঠাৎ ছোট্ট বাচ্চাদের মতো জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। সিরাত একাকাশ বিস্ময় নিয়ে তাকায় মায়ের দিকে। কি হলো তার মায়ের? এভাবে কাঁদছে কেন? তার সারা দেহ ঘামে জবজব। মায়ের গায়ে ময়লা, পায়ে জুতো নেই। তবে কি কোনো দুর্ঘটনা ঘটেছিল? সিরাত অস্থির হয়ে যায়। বা হাতের দরজা আটকে রুমে আসলো মাকে নিয়ে। নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল, মা কথা বলো, এভাবে কাঁদছো কেন? কেউ কিছু বলছে? তাইমার চোখের সামনে এখনও দৃশ্য ভাসে। মেয়েকে কীভাবে বলে সে একটুকুর জন্য তার জান ফিরে এসেছে ঘরে। নয়তো মেয়ের থেকে চিরকালের জন্য বিদায় নিত। তবুও লোকগুলো এত সহজে ছেড়ে দিবে? তাইমা অঝরে মেয়েকে ধরে কেঁদেই যাচ্ছে, ফুপিয়ে উঠছে বারবার, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সে অধৈর্য হয়ে বলল, মনে উত্তেজনা তাইমা এরকম অবস্থায় দেখে। তাইমার বাহু ঝাঁকিয়ে বলল, মা তাকা, আমার চোখে চোখ রাখো, কী হয়েছে বলো। ওরা আমায় মেরে ফেলবে সিরাত। কম্পিত কণ্ঠে এটুকু বলে কাঁদলো তাইমা। আবারও বলল, লোকগুলোকে মেরেছে ওরা। এখানে আর থাকবো না, নয়তো আমাদের দুজনকে মেরে ফেলবে। সিরাত ভুরু কিঞ্চিত করে ভাবলো, গলার স্বর উঁচু করে বলল, কি হয়েছে বলবে? এভাবে আজে বাজে বকছো কেন? তাইমা খানম অঝরে একা একা কাঁদলো। সিরাত একের পর এক প্রশ্ন করেই গেল, উত্তর দিল না। প্রায় 20 মিনিট পর কান্না থামিয়ে মনে মনে একবার ভাবে সব খুলে বলবে সিরাতকে, কিন্তু অবশেষে ভাবলো অযথা চিন্তা করবে, তার থেকে যত দ্রুত সম্ভব সিরাতকে বিয়ে দিয়ে সে ভাইদের কাছে চলে যাবে। তাইমা কাঁপা কাঁপা পায়ে উঠতে সিরাত বলে, তুমি বলবে তাই তো? ওকে ফাইন, কিছুই বলতে হবে না। তাইমাকে বাথরুমের দিকে যেতে দেখে সিরাত বড় বড় পা ফেলে মাকে জড়িয়ে ধরল। ওমা, বলো কি হয়েছে তোমার? কে মেরে ফেলবে? তাইমা মন গলে একটু মেকে ধরে চোখের পানি ফেলে বলবো, সব বলবো, একটু সময় দে। সিরাত সরে দাঁড়ায়। তাইমা খানম বাথরুমে গিয়ে লম্বা শাওয়ার নেয়। চোখের সামনে ভাসছে সেই দৃশ্য। তার পেছনে ছুটে আসা বুক ধড়ফড়, মনে হয় স্ট্রোক করবে সে। গোসল করে সেদিন সিয়াত কোনো না বলে ঘুমিয়ে পড়ে। রাতে না খেয়ে ঘুমিয়ে যায়। ভয়ে আতঙ্কে ভয়াবহ হানা দেয় তার শরীরে। সিয়াত অস্থির হয়ে মায়ের মাথায় কাছে বসলো। তাইমা জ্বরের ঘরে বাজে বকছে। সেই ঘটনা আওড়াচ্ছে বারবার। সিয়াত জলপট্টি দিয়ে সারা রাত ভাবলো মায়ের কথা। এসব উল্টোপাল্টা কী বকছে তার মা? কিসের এত ভয়? যার ফলে তীব্র জ্বর চলে আসলো। সকাল 9টায় তাইমার জ্বর কমে। বিছানায় শোয়া থেকে উঠেও দেখলো সিয়াত তার মাথার কাছে ঘুমিয়ে আছে। মেঝেতে পা মেলে বিছানায় মাথা গুজে পড়ে আছে। তাইমা চুমু খায় মেয়ের মাথায়। হঠাৎ ছোঁয়ায় ঘুম ছুটে যায় সিরাতে। ধরপড় করে উঠে বলে, জ্বর কমেছে? হাতের উল্টো পিঠ দিয়ে গলা মাথা চেক করলো তাইমা খানমের। না, জ্বর কমেছে। অস্বস্তি পেল তাইমা মলিন হেসে মেয়েকে দেখলো। বলল, রাতে ঘুমাসনি? সিয়াত নাস্তা করার জন্য বাইরে যেতে বলল। ঘুমিয়েছি। এবার নাস্তা করে আমাকে সব বলবে, নয়তো ভুলে যাব তুমি আমার মা। তাইমা বুকটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটো টলমার করতে হাত মুছে ওয়াশরুমে যায়। স্থির করলে সব বলবে সিরাতকে। প্রমুখ দুপুরে খেয়ে আরাম করছিল বিছানায়। সেই আরাম হয়তো কবিরের সহ্য হলো না। সে রুমে উঁকি দিয়ে বলল, স্যার, এই ফাইলে সব আছে। প্রমুখ হেলে দুলে আসলো কবিরের সামনে। ঢিলে ট্রাউজার নাভির নিচে পড়ে আছে। খালি চওড়া বুক আর শক্ত পেটের কয়েকটা ভাঁজ স্পষ্ট। সে কবিরা আপাতমস্তক দেখে বলল, কী আছে তোর মাথা? প্রমুখের কথায় হোঁচট খেলো সে। থতমতে খেয়ে বলল, মেটার ডিটেলস। প্রমুখ কপাল কুঁচকায়। এরপর অধর বাঁকিয়ে হেসে হাত বাড়িয়ে বলে, ও এবার দে, অনেক সময় নিয়েছি। কবির খুশিতে গদগদ হয়ে হাতের ফাইল এগিয়ে দিল। প্রমুখ ফাইল নিয়ে আরাম করে চেয়ারে বসে সব খুঁটিয়ে খুঁটিয়ে ঠোঁট কামড়ে বাঁকা আসে। বিড়বিড় করে বলে, সিরাত বেবি, অনার্স প্রথম বর্ষ, মায়ের একমাত্র সন্তান, বাবা নেই। মাসখানেক আগে মা হাসপাতালে ছিল। ইদানিং একটা ছেলের সাথে প্রায় ঘুরতে দেখা যায়। বর্তমান বান্ধবীর সংখ্যা 1।
2 নম্বর বাসা মাওনা। সারাদিন মায়ের পাশে বসে সময় কাটিয়েছে সিরাত। ভার্সিটিতে যাওয়া হলো না। তার মাকে সেই ঘটনা নিয়ে অনেকবার জোরাজুরি করার ফলে তাই মা সময় চেয়েছে। সিরাত অমত করেনি। বিকালে বসে চা খাচ্ছিল, তখনই বেজে উঠে সিরাতের। হন্তদন্ত হয়ে ফোন হাতে নিয়ে দেখলো সাফায়ান কল করেছে। ছোট্ট থেকে অনবরত কল করেই যাচ্ছে। এখন না ধরলে কেমন দেখায়। আকাশ পাতাল ভেবে কল রিসিভ করতে ওপাশ থেকে সাফায়ান বলল, সিরাত আমাকে ইগনোর করছো? কতবার কল করেছি, খেয়াল আছে? সে চোখ বন্ধ করলো। ঢোক গিলে বলে, খেয়াল করিনি, মায়ের জ্বর, তাছাড়া আমারও মন ভালো নেই। সাফান মন খারাপ করে শুনে অস্থির হয়ে বলল, কেন, কী হয়েছে? শরীর ঠিক আছে? হ্যাঁ, পরে কল করি সাফান। সাফান অবাক হলো। সে চেয়েছে আজ দেখা করতে। বের হও সিরাত, দেখা করি প্লিজ। কতদিন তোমাকে দেখা হয় না? সিরাত অপ্রস্তুত হয়ে যায়। এভাবে তাইমাকে রেখে যাওয়া হবে না। সে নরম স্বরে জবাব দেয়, মাকে রেখে যাব না, তাছাড়া কালকে আগের দিন দেখা হবে, মনে করে দেখুন। সাপান হাল ছাড়ল না, বলল, আন্টির কাছে দাও, বুঝিয়ে বলছে। সে হতাশ হয়ে তাইমার কাছে দেয়, হাত বাড়িয়ে বলল, সাফওয়ানের কথা বলবে তোমার সাথে। তাইমা খুশি হয়ে ফোন কেন নেয়। কেমন আছে বাবা? ভালো আছি। আপনার শরীর কেমন? সিয়াতকে একটু পাঠানো যাবে? আলহামদুলিল্লাহ ভালো। কোথায়? এই তো রাস্তায়, একটু সময় কাটিয়ে দিয়ে আসবো। সমস্যা নেই। তাইমা খুশি হলো। কিছু না ভেবে বললো, হ্যাঁ আমি বলছি। থ্যাংক ইউ আন্টি। আপনার শরীর খারাপ বলে আসতে চাইছি না। তাইমা মৃদু এসে বলল, জ্বর ভালো হয়েছে, তোমরা যাও। সাফায়ান রেখে দিতে তাইমা খানম সিরাতকে বলে, রেডি হয়ে যা। সাফায়ান রাস্তায় অপেক্ষা করবে। সিরাত নাক মুখ কুচকে দাঁড়িয়ে আছে, মুখে বিরক্ত ভাব ফুটিয়ে বলল, এখন যেতে ভালো লাগছে না মা। এখন আর তুমি ধেই ধেই করে হ্যাঁ বলে দিলে অসহ্যকর। না গেলে আমিও কথা বলবো না। পারলে আজই বিয়ে দিয়ে দিতাম আমি। সিরাত বিরক্ত হয়ে রুমে যায়। পেছন পেছন তাইমা এসে আদুরি গলা বলে, সিরাত ঘুরিয়ে আয়, ভালো লাগবে। তাছাড়া আমি ভাবছি কাল সাফওয়ানকে ডাকবো, বিয়ের প্রস্তাব দেবো। মুহূর্তে মায়ের কথায় কান গরম হয়ে যায়। রুক্ষ গলা বলে, বাজে বকবে না, নয়তো যাবো না বাইরে। তাইমা খানম দমে যায়, থাক, রাতে বুঝিয়ে বলবে। এখন যেভাবে হোক সিরাতকে রেডি করাতে হবে। তাইমা আদর করে অনেক বুঝিয়ে অবশেষে বাইরে পাঠালো। তবে সিরাত বলে যায়, সে আসুক, দরজা খুলবে না। তাইমা মাথা ঝাঁকিয়ে সায় জানায়। সে আর সাফওয়ানের মুখোমুখি বসে আছে একটা ছোটোখাটো পার্কে। চারপাশে ফুল বিক্রি করছে কয়েকটি ছেলেমেয়ে। তাদের দিকে তাকিয়ে সিরাত ভাবছে, এই ফুলের মতো পবিত্র ছেলেমেয়েদের এখন এই স্কুলে থাকার কথা। মা বাবার বুকে শান্তি খোঁজার পালা। তারা ব্যস্ততার কাজে হার মেনে ফুল বিক্রি করছে এক মুঠো ভাতের অভাবে। কিছুক্ষণ আগে তারা দুজন এখানে এসেছে। আসার পর থেকে দেখছে প্রতিদিন থেকে আজ সাফওয়ান চুপচাপ। তাই সিরাত কিছু বলেনি। বাচ্চাদের হাসির চঞ্চলতা উপভোগ করছে। সিরাত ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতে দেখে সাফওয়ান গলা খাঁকড়ে দিয়ে বলল, ফুল নিবে? এনে দেই। হঠাৎ সাফওয়ানের গলায় হুঁশ ফিরে সামনে ঘুরে ক্ষীণ হেসে জবাব দেন, এমা না না, ফুল লাগবে না, বললেই হলো, দাঁড়াও আনছি। সিরাত হাত বাড়িয়ে থামানোর আগে সাফওয়ান বাচ্চাদের কাছে দৌড়ে যায়। সবার সাথে হেসে যতগুলো ফুল ছিল সব কিনে নেয়। সে সেদিকে তাকিয়ে থাকার সময় একটা গাড়ি বাতাসের বেগে শাঁসা করে চলে আসে। হঠাৎ অল্প দূরত্বে যে গাড়িটি থামলো। বাতাসের ধাক্কায় পেছন ফিরে সিরাত। চোখ পড়ে যায় গাড়ি থেকে নামা প্রমুখের মুখ। পরনে কালো শার্ট, প্যান্ট, পেশিগুলো ফুলে ফেঁপে আছে। মুখে তার বাঁকা হাসি। দু হাতের সাহায্যে চুলগুলো পিছনে ঠেলে হাতা ফোল্ড করতে করতে এদিকে আসছে। সিরাত কপাল কুঁচকে তাকায়, এ ছেলে এখানে কেন? তার আকাশ পাতাল চিন্তার মাঝে প্রমুখ সামনে দাঁড়ায়। সিরাত পাশের ফাঁকা জায়গায় ধপ করে বসলো। সিরাত থমকে যায়, ভয় পাচ্ছে সে। নিজেকে গুটিয়ে আবারও চেপে বসলো সিটে। ধরাগড়া বলল, এখানে বসেছেন কেন? ততক্ষণে সাপান দূর থেকে সিরাতের পাশে প্রমুখকে বসতে দেখে বিস্ফোরণ দৃষ্টি তাকে হন্তদন্ত হয়ে এগিয়ে আসে। সিরাতের কথায় প্রমুখ আরও গা ঘেঁষে বসল। একটু ঝুঁকে সারা মুখে গভীর নয়নে দেখে। গলায় দাগ বসে আছে। তার চোখে পড়তে শয়তানে হাসি এসে আঙ্গুল বালায় সিরাতের গলায়। নিশ্চয় তারই দেওয়া এই চিহ্ন। বাহ, এই মোক্ষম সুযোগ। প্রমুখের আচরণে সিরাত কেঁপে ওঠে। ভয় জড়ানো কণ্ঠে কিছু বলার আগে সাফওয়ান প্রমুখের হাত ঝটকায় মেরে দূরে সরায়। রেগে চোয়াল শক্ত করে বলে, মেয়ে মানুষের গায়ে হাত ধোয়া স্বভাব দাঁড়িয়েছে? কোন সাহসে তুই সিরাতের গায়ে হাত বাড়াস? ওই হাত আমি ভেঙে দেব। প্রমুখ রক্তচক্ষু নিয়ে নিক্ষেপ করে সাফওয়ানের দিকে। রাগে সারা শরীর ঘেমে যাচ্ছে তার। এই ছেলে দেখছি খুব সাহস। তার হাত ঝটকা মারে। সে রাগ নিয়ন্ত্রণ না করে সাফওয়ানের কলার চেপে ধরে বলে, মাটি চাপা দিয়ে দিব। সাফওয়ান আস্তে করে নিজের কলার ছাড়িয়ে নেয়। সামনে এগিয়ে সাফওয়ান সিরাতের হাত ধরে একপাশে দাঁড় করেছে। সিরাত চোখ টলমল, ভয়ে সারা দেহ অসাড় হয়ে আসছে। প্রমুখ রাগে ফুঁসছে তার সাথে লাগাতে আসার স্বাদ ঘুচিয়ে দেবে। রাগ কন্ট্রোল করার সময় নিল কয়েক সেকেন্ড। তারপর হঠাৎ কি মনে করে অধর বাঁকে উচ্চস্বরে হেসে ওঠে। তার কাণ্ডে ভড়কে যায় দুজন। প্রমুখ মুখটা নিরীহ ভান করে ঠোঁট ফুলায়। এবার সময় নষ্ট না করে চট করে সিরাতের গলার সেই দাগে আঙ্গুল ছুঁয়ে দিল। নিজের উপর বিশ্বাস রেখে ভুরু নাচিয়ে বলল, গলায় আমার দেওয়া চিহ্ন নিয়ে ঘুরছো? এটা তোমার বয়ফ্রেন্ড জানে? কতটা উন্মাদ ছিলাম ওই রাতে, এসব জানা উচিত তার।
তুমি বলবে নাকি আমি? সে দেখুক, আদরের সময় আমি একটু কৃপণতা করি না। একটু থামলো। সিরাত মুখের কাছে ঝুঁকে জোরে ফু দিয়ে চট করে বলল, তাই না সিরাত? ঠিক বলছি আমি? এতটাই ভালোবাসা যে আমার দেওয়া চিহ্ন নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ালো। সত্যি কি তোমার গলার ওই ডাকটা ছেলের দেওয়া? সে যা বলছে সব কি সত্যি? উত্তর দাও সিরাত, চুপ করে থেকো না। সিরাতের বাহু শক্ত করে ধরে উচ্চস্বরে বলে সাফওয়ান। তার রাগে সারা দেহ কাঁপছে। বাইরে একটা ছেলে এসে যা তা বলবে, তবুও সিরাত চুপ থাকবে কেন? প্রমুখ মনে মনে ভীষণ মজা পাচ্ছে। সে উত্তরের অপেক্ষা শোনায় আরাম করে বেঞ্চে পায়ের উপর পা রেখে দোলাচ্ছে। আজ এক গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বিচ্ছেদে হওয়ার সাক্ষী থাকবে সে। দেখবে বয়ফ্রেন্ডের রিয়াকশান কী হয়। তার চুপসে যাওয়া মুখ দেখে তৃপ্তি পাবে সে। অপমানের লজ্জায় সে আছে চোখ দিয়ে পানি পড়ল। বুকের ভেতর ক্ষত তাজা হচ্ছে আস্তে আস্তে। এ কোন সত্যের সামনে পড়ল সে? সে চেয়েছিল ভালোভাবে সাফওয়ানকে বলতে, তার লম্পট ছেলে এসে পাবলিক প্লেসে সিনকেট করলো। মাথা নিচু করে ফুপিয়ে উঠতে সাফওয়ান চোয়াল শক্ত করে বলে, তার মানে কি বুঝে নিব যা বলবো সব সত্যি? কথা শেষ করে ঝটকা মেরে বাহু ছেড়ে দেয়। সারা মুখ রাগে লাল হয়েছে। এক হাত কোমরে নিয়ে শ্বাস ফেললো কয়েকবার। এবার সিরাত থুতনি ধরে নরম গলা বলো, সিরাত কথা বলো, একবার মুখ ফুটে বলো এসব মিথ্যে। তোমার গায়ে ফুলের টোকাও পড়েনি। একটু থেমে অগ্নিদৃষ্টিতে তাকায় প্রমুখের দিকে। বলল, তারপর দেখো এই ছেলে কি হাল করি। তেতে উঠে প্রমুখ। উঠে সাফওয়ানের সামনে তেড়ে গিয়ে বলে, কি করবি? মিথ্যে হলে তো করবি, কিন্তু আফসোস তোর প্রেমিকা আবার রুমে মধু খেতে যায়। এবার চুপ করে থাকতে পারলো না সাফওয়ান। প্রমুখের কলার চেপে খ্যাপা গলা বলো, চুপ। সিরাতকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। মাত্র বলা শুরু করলাম, ইস তোর কপাল পোড়া, বিয়ের আগে আমিও সব দেখে ফেলেছি। উফ, এত হট, গরমে এসিও কাজ করছিল না। একটু থেমে বড় করে শ্বাস ফেললো। সিরাত সামলানোর জন্য আমার মতো প্রমুখের দরকার। তুই তো একটা লেদা বাচ্চা। তুই বরং কবিরাজি বাড়ির 7 তলা থেকে চিকিৎসা নেই, শরীরে এনার্জি ফিরিয়ে আন। তারপর ভেবে দেখব সিরাত কাকে ডিজার্ভ করে। কথা শেষে সাফওয়ানের দিকে তাকিয়ে দেখলো কষ্টে চোখ মুখ লাল। সাফওয়ান প্রমুখকে না পারছে চিবিয়ে খেতে। সে চায় না পাবলিক প্লেসে কিছু হোক, আগে সত্যি জানতে হবে। প্রমুখ স্বাভাবিক কণ্ঠে বলল, টাকা আছে নাকি লাগবে? নিতে পারিস, আমার টাকার অভাব নেই। মন আমার ভারী নির্দয়। কোনোভাবে চাই না বিয়ের রাতে তোর বউ পালিয়ে যাক। দরকার হলে সব খরচ আমার। তবুও উন্নত চিকিৎসা করে এনার্জি বাড়া, নইলে বউ টেকবে না। সাফওয়ান তেড়ে গেল। কলার চেপে শক্ত করে বলল, এতক্ষণ ধরে যা খুশি বলছিস, চুপ ছিলাম। আর একটি শব্দ করলে মেরে ফেলবো। আমার এনার্জি আছে কি নেই তোকে দেখাতে হবে? প্রমুখ চোখ মুখ কুঁচকে বলল, ছি, আমার কোনো ছেলেদের প্রতি ইন্টারেস্ট নেই। এই দূরে যা, আমাকে স্পর্শ করে অপবিত্র করিস না। এ দেহে মেয়েদের ছোঁয়া লাগবে শুধু। তোর মতো বাজে ছেলে নই। তোর দেখছি চরিত্র সমস্যা আছে। এজন্য তো সিরাত আমার কাছে গিয়েছিল। তুই দিতে পারিস না, বুঝেছি? হাত ধরতে কাঁপিস। সিরাত অস্ত্রসিক্ত চরিত্রে তাকায় প্রমুখের দিকে। এভাবে বাজেভাবে বিশ্রী কথা বলতে পারলো? কাপা হাত দুটো অবশ্যই চট করে সিরাত মাটিতে বসে পড়লে। সাফওয়ান খ্যাপা হয়ে গেল। সে প্রমুখকে মারতে যায়। প্রমুখ এতক্ষণে চুপ থাকলে এবার নাক বরাবর ঘুষি মারল। দুজনের ধস্তাধস্তিতে সিরাত উঠে দাঁড়ায়। দুজনের টনক টনল, কাজ হলো না। সাফওয়ান রীতিমতো প্রমুখকে আক্রমণ করতে যাচ্ছিল। সিরাত অবশ্যই দুজনের মাঝখানে গিয়ে বলল, স্টপ। এসব কি হচ্ছে? আমি কি খেলার পুতুল? দুজনে যা বলবে মেনে নেব? পাবলিক প্লেসে সিনকেট করব? এরপর সাফওয়ানের দিকে তাকিয়ে হাতের পিঠে চোখ মুছে বলল, হ্যাঁ, এসব সত্যি। নিরুপায় ছিলাম আমি। মায়ের অপারেশনের জন্য একটা টাকাও ছিল না আমার কাছে। তাই ওই রাতে আর বলতে পারলো না। সিরাত দুহাতে মুখ চেপে ডুবরে কেঁদে উঠল। বেঞ্চে ধপ করে বসে পড়ল। সাফওয়ান চরম অবাক হয়ে তার দিকে তাকে। প্রমুখ দাঁত কটমাট করে তাকায় সাফওয়ানের দিকে। এবার বুঝ কেমন লাগে। তবে সিরাতের জন্য অল্প হলেও মন কাঁদল। তার মা নেই। উনি বেঁচে থাকলে সেও চাইতো যেভাবে হোক চিকিৎসা করাতে। তাকিয়ে রইল নাক টেনে কাঁদতে যাওয়া মেয়েটার দিকে। মাকে বুঝি সবাই খুব ভালোবাসে? সে ধেঁচকে তুলে অনবরত কেঁদেই যাচ্ছে। এ পর্যায়ে উঠে নিজেকে শান্ত করে সাফওয়ান বলল, আমাকে ক্ষমা করে দিবেন। আমি বলতে চেয়েছি আপনাকে, কিন্তু এভাবে বলতে হবে ভাবতেই পারিনি। আমি একজনের সাথে ঘনিষ্ঠ হয়েছি, এরপরও আমাকে বিয়ে করবেন অন্তত আমার পক্ষে সম্ভব নয় আপনাকে ঠকানোর। আমি এভাবে মাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিব। এবার দাঁতে তার চেপে প্রমুখের সামনে দাঁড়িয়ে বলে, মেয়েদের সফট কর্নার নিয়ে কখনো বাজেভাবে বলবেন না। আমার পরিস্থিতি না জেনে কেন এভাবে বললেন? আপনি আমার কে? মেয়েদের সম্মান দিতে এতই দ্বিধা? এর জন্য কখনো কেউ আপনাকে ভালোবাসবে না। সবাই ঘৃণা করে যাবে। ভালোবাসা জয় করতে হলে তাদের কেউ কেউ ভালোবাসতে হয়। ভালোবাসা শব্দটি যেমন মিষ্টি তেমন সুন্দর, ঠিক তেমনই কেউ কাউকে একবার ভালোবেসে ফেললে সে বাঁধন থেকে সরে যেতে পারে না। অদ্ভুত এক মায়ার টানে তার কাছে বারবার ফিরে আসে। এই যে প্রতিদিন মেয়েদের সাথে বেড শেয়ার করেন, এটা আপনার শরীরে তৃপ্তি হলো মনের খোরাক মেটাতে পারেনি। মনের খোরাক মেটাতে জন্য শরীর লাগে না, একটু ছোঁয়া, একটু সঙ্গ হইলে হয়। আজ আমাকে যেভাবে অপমান করলেন, নেক্সট টাইম আশা করব অন্য কোনো মেয়েকে এভাবে বলবেন না।
হয়তো কেউ কেউ আমার মতো অসহায় হয়ে যায়। এই পৃথিবীতে আপনার টাকা আছে, আপনি সুখী, কিন্তু মাঝে মাঝে শান্তি নামক শব্দ আদৌ আছে? আমার টাকা না থাকলেও মায়ের ভালোবাসায় আমি সুখী, শান্তিতে দুমুঠো ভাত খেয়ে দিব্যি আছি। সিয়াদ একদমই কথা বলে বড় শ্বাস নেয়। সাফওয়ান ব্যতীত হৃদয়ে চলে যাচ্ছে। তার মনে সুপ্ত ভালোবাসা আজ একটু একটু করে ভাঙছে। সিয়াদ এরকম কাজ করছে সে ভাবতে পারছে না। রাগে ইচ্ছে করছে সব তছনছ করে দিতে। সে চলে গেল গাড়ি নিয়ে। সিয়াদ মলিন হাসলো। বাহ, আজ প্রমুখ একটু হলেও উপকার করলো। সে মানুষ চিনতে পেরেছে। অতীত জেনেই বা কয়জন থাকে। প্রমুখ চোয়াল শক্ত করে মাটির দিকে তাকিয়ে রইল। এই মেয়ে ভালোবাসা শেখায়? কেউ কখনো ভালোবাসেনি, সে বুঝবে কিভাবে ভালোবাসা কেমন হয়। মাকে খুব মনে পড়েছে তার। হাত মুষ্টিবদ্ধ করে বেঞ্চে বসে রইল। সে বেঞ্চ থেকে পার্স হাতে নিয়ে ক্ষীণ হেসে বলল, থ্যাংক, একটু হলেও উপকার করছেন। ভালো থাকবেন। কথা বলে গটগট পায়ে হাঁটা দিল বাসার দিকে। প্রমুখ তাকিয়ে রইল নিমেষে। মেয়েটে হাসলে গজ দাঁত বের হয়। কি কথা ছিল তার, এক কথা। আসলে একাকিত্ব জীবনে শান্তি দেখা মেলে নেই। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসা কি মা? শিখিয়ে দিলে না যে। হৃদয়ের ক্ষতগুলো এই মেয়েটা তার মাকে বলতে পারে। আমি কাকে বলি? শুধু বয়ে বেড়ায় সারা জীবন, রেহাই নেই। ওই মেয়ে আমাকে সুখ, ভালোবাসা, মায়া শেখাবে? এমনি কপাল কুঁচকে যায় তার। বিড়বিড় করে বলে, ভালোবাসা সে আবার স্বার্থ ছাড়া হয় নাকি? এই পৃথিবী টাকাই সব। সিরাজ বাসায় পৌঁছে রুমে গেল কোনো রকমে। দরজা বন্ধ করে অজরে কেঁদতে উঠে। এতগুলো মানুষের সামনে খারাপ কথা বলতেও দ্বিধাবোধ করলো না ওই ছেলে। বিছানায় মুখ বুঝে হেঁচকি তুলে কাঁদলো। মনের ব্যথাগুলো উপরে সব বালিশে। তাইমা খানম একা বাসায় এতক্ষণ ভয়ে ভয়ে ছিল। মেয়ে আসার পরে যাও মনে শান্তি পেল। এভাবে দরজা আটকে দেওয়ায় আরও কষ্ট বাড়লো। তবে কি সাফওয়ান কিছু বলেছে? সে ভেবেছিল সিরাত এখন কালকের কাহিনী খুঁড়ে বলবে। ফোনে রেকর্ড করা আছে। তাকে একবার খুঁজে পেলে রেহাই নেই। সে অস্থির হয়ে মেয়ের চিন্তায়। দরজায় করাঘাত করে বলল, সিরাত কী হয়েছে, দরজা খোল। সিরাত কোনো জবাব দিল না। তাইমা খানম উচ্চস্বরে ডেকে বলল, সিরাত দরজা খুলবি? তোর সাথে কথা আছে মা, একবার দরজা খুল। না, সিরাত দরজা খুলল আর না রাতে খেলো। বিকেলে ঘটে যাওয়া কাহিনী সে চুপচেছে। এরকম মানুষ থাকে না যারা অল্প অভিমানের ভেতরে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। ঠিক তেমনই সিরাত। মানুষ নেগেটিভ কথা তার হৃদয়ে বাজেভাবে আঘাত করে। সেই দৃশ্য ভাসে। জীবন যত স্বপ্ন এনেছিল সব তছনছ হয়ে গেল হঠাৎ ঝড় এসে। তাইমা খানম শেষে হাল ছেড়ে দেয়। মেয়ের দরজার বাইরে নির্ঘুম রাত কাটিয়ে দিলেন তিনি। সিরাত বলা কথাগুলো সারা রাত ভাবল প্রমুখ। বারান্দার সোফায় আয়েশ করে বসে কফি খেতে খেতে ভাবলো, আসলেই তো তাকে কেউ ভালোবাসে না। প্রতিদিনের মতো আজ একটা মেয়ের আসার কথা ছিল তার রুমে, কিন্তু মেয়েটির সমস্যার জন্য আসতে পারেনি। অন্য কোনো দিন হলে প্রমুখ উম্মাতের ন্যায় আচরণ করতো, কিন্তু আসছে চুপচাপ। রাত কাটলো তার সিরাতকে ভেবে। নিশ্চুপ কল্পনা করলো লাল বউ, তার বাবা মা, এক কপি বিয়ের ছবি ছিল তার কাছে। সেই কথা মনে হতে রুমে যায় হন্তদন্ত। ড্রয়ার থেকে বের করলো সেই ছবি। কিশোরী মায়ের রূপ ছিল চোখ ধাঁধানো, লাল শাড়িতে মাথায় ঘোমটা, মুখে কোনো মেকআপ নেই, হাত ভরা চুড়ি, নাকে ফুল, কানে গলায় স্বর্ণের হার। রূপ দ্বিগুণ বেড়ে গেছে। বিয়ের দিন মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। বাবা বুঝি এই রূপ দেখে পাগল হয়েছিল। প্রমুখ হাসলো, চুম্বন করলো সেই ছবিতে। এরপর সোফায় বসে পড়ল একটা কথা, বিড়বিড় করে বলল, সিরাত এই সাজে আরও দ্বিগুণ মোহনীয় লাগবে। মুখটা থাকবে কান্না মিশ্রিত, কাজল কালো চোখে পানি, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, হাত ভর্তি চুড়ি, এ যেন পাক্কা ঘরোয়ালি। তার অদ্ভুত ভাবনা, সে নিজের বিস্ময়। প্রমুখ ভাবছে মায়ের মতো সাজে সিরাতকে কেমন লাগবে। মেয়েটাকে এই সাজে সামনাসামনি দেখতে ভীষণ ইচ্ছে করছে। অবাধ্য অনুভূতিগুলো রাতের আধারে ঘিরে ধরল তাকে। সে ভরকে যায়। এসব কি ভাবছে সে? রাতারাতি মেয়েটা জাদু করলো না তো? বারবার এপাশ ওপাশ মাথা ঝাঁকিয়ে নিজেকে ধাতস্থ করলো। রুমের চারপাশে হাঁটাহাঁটি করে এক ভয়াবহ সিদ্ধান্ত নিল এক রাতে। তাছাড়া সে ঘুমাতে পারছে না। ঘুমের চোখে ধরা দিচ্ছে না। প্রমুখ দীর্ঘশ্বাস ফেলে সোফায় গুটিসুটি হয়ে শুয়ে পড়ল। তখন সকাল 12টা। শেষ রাতের দিকে ঘুমানোর ফলে বেশ দেরিতে হয়েছে প্রমুখের। সে উঠে ফ্রেশ হয়ে কবিরকে জরুরি তলবে বাসায় ডাকে। জুলিখা নাস্তা আনতে বলল। রায়হান কল করে বলল, বিয়ে করতে কী কী লাগে রায়হান? হঠাৎ আকস্মিক কথায় ক্ষণিক ভরকালো সে। থতমত খেয়ে বলল, জি স্যার। কপাল কুঁচকে এক ধমক। জি স্যার? জি স্যার মানে কি? তোর কাছে রাখ জি স্যার। তুই আমাকে 30 মিনিটের ভেতরে সব ব্যবস্থা করে বাসায় পাঠিয়ে দিবি। রায়হান আবার বলল, জি স্যার। প্রমুখ রেগে যায়। কয়েকটা গালি দিয়ে বলল, একটা ছবি পাঠাবো, সেই অনুযায়ী সব কিনে আনবি, কালার ডিজাইন সব, নয়তো তোর চাকরি আউট। রায়হান আবারও বলল, জি স্যার বলতে দাঁত কটমট করে কেটে দেয়। আহাম্মক। জুলিকা নাস্তা নিয়ে আসতেই প্রমুখ একটা ব্রেড হাতে নিল। তারপর বেশ গম্ভীর স্বরে বলল, এখন সোজা গোসল করে একটা দামি শাড়ি পরে আয়। জুলিকা ভ্যাবাচাকা খায় এমন কথায়। শাড়ি না, কিছুতেই না বুঝতে পেরে বলল, শাড়ি পরবো কেন? প্রমুখ খাওয়া থামিয়ে, আমি বলছি তাই, খুব দেখতে ইচ্ছে করছে। প্রমুখের স্পষ্ট কথায় লজ্জায় লাল হয়ে গেল জুলিকা। এসব কি বলে ভাইজান? লজ্জায় গাল লাল দুটো লুকাতে সে সত্যি সত্যি তার জন্য বরাত দিকে তো রুমে চলে গেল। কবির আস্তে আস্তে দুপুর হলো। তাকে প্রমুখ আরও কাজ দিয়েছিল, তার নিজস্ব গাড়িটা ফুলে সাজাতে, একদম বরযাত্রীর মতো। প্রমুখের কথা মস্তিষ্কে না গেলে উচ্চস্বরে কয়েকটা ধমক খেয়ে সব কমপ্লিট করতে হয়েছে।
প্রমুখ রুমে এসে দাঁড়াতে তার চক্ষু চড়ক গাছ। খয়েরি শেরওয়ানি সাদা ফর্সা গায়ে স্নিগ্ধ লাগছে। মাত্র গোসল করেছে সে। তার চুলের থেকে পানি পড়ছে। হেয়ার ড্রায়ার থেকে চুল শুকাচ্ছে। কাটা ভুরু, দাঁড়িয়ে আজ যেন সব লাবণ্য ফুটে উঠছে। এই কবিরের জীবনে আজ প্রথম এভাবে দেখলো সে। মনে মনে মাশা আল্লাহ বলল, কুনজর থেকে স্যারকে রক্ষা করো আল্লাহ। এভাবে বাইরে গেলে সব মেয়েরা আজ চোখ দিয়ে গিলেই খাবে। অতঃপর কথা বলে মুহূর্তে কপাল ভীষণ রকমের কুঁচকায় যায়। বিস্ময়ে সারা মুখ থমথমে আকার ধারণ করে চোখ বড় করে রুমে এসে প্রমুখ পেছনে দাঁড়ালো। অস্থির চিত্তে বলল, স্যার আপনি শেরওয়ানি পরেছেন কেন? প্রমুখ জবাব দিল না। বলো, বিয়েতে মানুষ কী পরে? অবশ্যই শেরওয়ানি। জীবনে একটা মাত্র বিয়ে, তাও আবার এত বছরের তীব্র নিন্দা জানার পর। আজ একটু মন চাচ্ছে অমনি সায় দিয়েছে। আবার কখন আবার তার ভেতরে মন থেকে এর সাথে বিরোধিতা করবে, বলবে বিয়ে করিস না, এসব পাগলের কারবার, তুই সুস্থ মানুষ। তখন দেখা যাবে লাল বউ দেখার স্বপ্ন চিরকাল স্বপ্ন রয়ে যাবে। এখন মন চায় তাই করব প্রমুখ। সে চুল আসিয়ে সুখ নিল। ততক্ষণে জুলেখা যথেষ্ট সেজে লজ্জায় মরিমরি হয়ে প্রমুখের রুমে উকি দিল। তখনই চোয়াল ঝুলে পড়ে ধপ করে ভেসে বলে, এ কি দেখেছে প্রমুখ বরবেশে? মনে জাগলো, তবে কি প্রমুখ তাকে বিয়ে করবে? লজ্জায় আড়ষ্ট হয়ে নিচু হয়ে দাঁড়িয়ে রইল সে। ইস, কি হচ্ছে এসব? প্রমুখ হাতে ঘড়ি পড়তে নজর দিল কবির আর জুলেখার দিকে। কবিরকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে জুলেখা লজ্জা পেতে দেখে বলল, আশ্চর্য, বিয়ে করব আমি? তাদের কি হচ্ছে? মনে মনে লজ্জায় নীল সাগর হয়ে যাচ্ছে। আজ আমার বাসর নাকি তোদের? জুলেখার কান গরম হয়ে যায়। বাসর শব্দ কানে যেতেই গরম দোষ উঠে যায়। সে টিকতে না পেরে দৌড়ে পালিয়ে যায়। কবি থ মেরে দাঁড়িয়ে গেল। ঠোঁট দুটো আলাদা। প্রমুখ বিরক্ত হলো গিয়ে এসব দিয়ে। তাকে কি ভালো দেখাচ্ছে না? কিছু বলছে না কেন? কবির সামনে দাঁড়িয়ে কটমট করে বলল, আমাকে কি সুন্দর দেখাচ্ছে না? বড় বড় করে তাকিয়েছিস কেন? কুনজর দিচ্ছিস? কবির হুঁশ ফিরে থতমত খেয়ে বলল, জি স্যার, খুব সুন্দর লাগছে, কিন্তু কার বিয়ে স্যার? আমি বাদে এই রুমে কেউ আছে? গমগমে আওয়াজে কবির দমে যায়। চুপসে যাওয়া গলা বলে, কিন্তু কাকে করবেন স্যার? মুখে মুখে তর্ক করিস আহম্মক। আর একটা শব্দ করলে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেবো। প্রমুখ কথা শেষ হতে ঘড়ি দেখে বলল, কাজ কাজীকে ফোন দে, আসতে না ছিল তুলে আনবি। 2টার মধ্যে আমার চোখের সামনে দেখতে চাই। দমে যায় কবির। মাথা ঝাঁকায় উপর নিচ, কিন্তু মনে খুঁতখুঁতে থেকে যায়। কয়েক মিনিট দাঁড়িয়ে শেষে মুখ লুকে কাছামাছি গেল, বউ? আপনার বউ কোথায় স্যার? প্রমুখ কটমট করে তাকায়। কবির একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। এখন তাকে মেরে ফেলবে, কিন্তু না, আজ সে কিছুই করবে না। আজ পবিত্র দিন, শুভ কাজে যাচ্ছে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করে কথার ক্রোধে মিশিয়ে চিবিয়ে চিবিয়ে বলে, কবির পড়া পরে দেখতেই পারবি, পারলে তোর কোলে বসিয়ে রাখবো, তখন আত্মা মিটিয়ে দেখিস। এবার চল। আপনার বউকে আমি কোলে নিব কেন স্যার? প্রমুখ চোখ বন্ধ করে নিজেকে সংযত করে রুম থেকে বেরিয়ে এলো। তাহলে মাথায় নিবি? কবির শুকনো মুখ ঢোক গিলল। সে প্রমুখের কথায় জবাব না দিয়ে তার পিছু যায়। প্রমুখ চট করে কবিরকে আপাতমস্তক নজর বুলে বলল, আমার রুমে কালো লাগেজ দেখতে পেলি না? ওটা নিতে বলছি কখন? নাকি আমার ভরসায় বসে আছিস? কবির কাপচুমচে হয়ে দাঁত কেলিয়ে হেসেই রুম থেকে লাগেজ হাতে নিয়ে আসলো। প্রমুখ চশমা পড়ল চোখে, লম্বা শ্বাস ফেলে বলল, তোর বউ কিভাবে সংসার করছে? আমার সন্দেহ হচ্ছে অনেক। আদৌ কি সুখী করতে পারছিস বউকে? কোনো কিছু বুঝিস না, বোধহয় ধেই ধেই করে বিয়ে সেরে ফেলেছিস। এতই তারা? কবির কিছুটা অপ্রস্তুত হয়। কাকে বা কাকে বিয়ে করবে বলছে, এখন আবার বউকে মাঝখান থেকে টানছে। মনে মনে খেপে গেলেও প্রকাশ করলো না। চুপ করে দাঁড়িয়ে রইল। প্রমুখ হঠাৎ রান্নাঘরে উকি দিয়ে বলল, চিনির ডিব্বা নিয়ে আয় দেখি। কেন স্যার? আবার মুখে মুখে তর্ক। কবির দমে গিয়ে জিব্বায় কামড় দেয়। পা বাড়িয়ে রান্নাঘরের দিকে চিনির ডিব্বা এনে প্রমুখের হাতে দেয়। অমনি তেতে উঠে ঝাঁঝালো স্বরে বলে প্রমুখ, আহাম্মক, কাল থেকে তোর চাকরি আউট। চিনি আমার মাথায় ঢেলে দে, বেয়াদব। কবির ঢোক গিলে বোকা বোকা করে বলে, মাথায় দিব কেন স্যার? তাহলে যে আঠালো হয়ে যাবে। প্রমুখ চোখ বন্ধ করে হাত মুষ্টি করে বলো, নিজেকে শান্ত করে বলো, বাসায় আপাতত মিষ্টি নেই, 1 চামচ চিনি খাইয়ে দে, শুভ কাজে মিষ্টিমুখ করে যেতে হয়। কবির হতবিহ্বল হয়ে ফ্যালফ্যাল নয়নে তাকায় প্রমুখের দিকে। এত মারাত্মক চিন্তা নিয়ে ঘুমায় কিভাবে এই লোক? কবির হাঁ করে তাকানো দেখে প্রমুখ শক্ত গলা বলে, আর 1 মিনিট সময় নষ্ট করলে সব চিনি তোর মুখে পুড়ে দেবো। কবির খুব খুব করে কাশলো। তাড়াহুড়ো করে ডিব্বা থেকে চিনি বের করলো। প্রমুখের দিকে বাড়াতে মিষ্টি হেসে খেয়ে দম বন্ধ করলো। আহা, এ যেন অমৃত। একবার মুখে দিলে হারিয়ে যায় কল্পনা জগতে। কবির মুখ বাঁকা করে ডিব্বা রেখে আসলো। প্রমুখের মুখ মন এমন পুরোপুরি চাঙ্গা। আহা, বিয়ে বিয়ে ফিল পাচ্ছে সে। জুলেখা ডাকলো সুর টেনে, জুলেখা, জুলেখা রে, তোর ভাইয়ের বিয়ে খেতে যাবি না? নতুন ভাবি দেখবি না? জুলেখা এতক্ষণ লজ্জা আড়ষ্ট হয়ে বিছানায় শুয়ে 2 হাত ভাঁজ করে উবু রয়েছিল। প্রমুখের চেহারা চোখে ভাসে তার। কীভাবে বাসর ঘরের কথা বলে, ইস, জুলেখার আত্মা কাঁপুনি দিচ্ছে। বরবেশে প্রমুখ কত সুন্দর লাগছে সে কথা কি প্রমুখ জানে? শুয়ে এসব ভাবনার মাঝে প্রমুখের গলা কানে আসে। চোখ বন্ধ করে বড় বড় শ্বাস পেল। এরপর উঠে সেখান থেকে বলল, এভাবে নাম ধরে ডাইকেন না ভাইজান, কেমন কেমন লাগে। আমি আপনার সামনে যাইতে পারুম না। কাপা কণ্ঠে বহু কষ্টে বলল জুলেখা। তার কথা প্রমুখের কানে পৌঁছালো তো? শেষে প্রমুখ তাকে আসতে না দেখে শক্ত গলা বলল, আসবি নাকি আচার মেরে ব্যাং বানিয়ে
ব্যাঙ বানিয়ে দেবো। তুই কি চাচ্ছিস ভাইজান বিয়ে করুক? এভাবে দুধ কলা দিয়ে কালসা পুষলাম। জুলেখা আবারও লজ্জা পেয়ে হিম হয়ে যায়। কিভাবে বোঝাবে তার লজ্জা করছে? এবার আর গেল না, যাবে সত্যি সত্যি আছাড় মেরে ব্যাঙ বানাবে। জুলেখার মাথায় লম্বা ঘোমটা দিল, তার হাত পা কাঁপছে, মুখ কষ্টে প্রমুখের সামনে দাঁড়ায়। তাকে এইভাবে লজ্জা পেতে দেখে ভরকালো প্রমুখ। এত বড় ঘোমটা দিয়েছে কেন? মনে হচ্ছে সিরাত নয়, জুলেখার বিয়ে। তার পা এমন করে কাঁপছে কেন? প্রমুখ থমথমে গেলে বলল, আজ তোর বিয়ে নাকি আমার? যা, কি যে বলেন ভাইজান, লজ্জা করে আমার। জুলেখা মিহি কণ্ঠে বলল কথাটা। প্রমুখ চোখ বড় বড় করে বলল, লজ্জা? তোর লজ্জা? ওমা কেন? আজ আমার বিয়ে, আমার বাসর, আর তোর লজ্জা কেন? জুলেখার অবস্থা ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এভাবে বাসর করছে কেন ভাইজান? আর মেয়ে পেলো না, তাকেই কেন বিয়ে করতে হবে? আবার বলছে লজ্জা পাচ্ছে কেন? কান দুটো মুহূর্তে গরম হয়ে গেল। চোখ বন্ধ করতে শুনতে পেল প্রমুখের মুখ। বরযাত্রী হওয়ার ইচ্ছে হওয়া জলদি নয়, আয় নয়তো বাসর সাজা। আমি বউ নিয়ে আসছি, তোর ভাবি আমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। জুলকে মন দিয়ে শুনলো প্রমুখের কথা। তৎক্ষণাৎ চোখ বড় বড় হয়ে আসছে তার। ভাইজান কি বললো? বউ নিয়ে আসছে, ভাবি অপেক্ষা করছে, এসবের মানে কি? তবে এতক্ষণ সে ভুল ভাবলো। মুহূর্তে ভেতরে ভেতরে আবারও লজ্জায় মরে গেল। জি ভাইজান, কি বুঝে ফেলনি? হায় আল্লাহ, ঠিক হয়েছে। তাকে কোনো আগে আগে বেশি বুঝতে হবে। প্রমুখ কি মুখ ফুটে বলেছে, জুলেখা আমার সোনা, তুই হবি আমার বউ? এই ছেলেকে বিয়ে করে ধন্য হ। না, এসবের কিছুই বলে না, শুধু বলছে আজ বিয়ে করবে। মস্তিষ্ক সব কথা ঢোকাতে পেছন পেছন দৌড়ে গিয়েছে। ছি, নিজেই নিজে কত কি ভেবে নিয়েছিল। লজ্জায় মাথা উঠানোর জো নেই। সে তার লম্বা ঘোমটা একটানে খুলে ফেলে প্রমুখের দিকে তাকায়। হাঁপাতে হাতে বলবে, ভাইজান আমরা বউ আনতে যাচ্ছি। প্রমুখ মন আজ বড্ড ফুটফুটে। সে মিষ্টি হেসে মাথা ঝাঁকায়। জুলিকা বুক দরপর করে সেই স্থানে হাত রাখলো। আল্লাহ, কেমন ভুক তুকফুক করছে। সে বড় নিঃশ্বাস নিল। যাক, বাঁচা গেল, অন্তত বাসর জিনিসটা তার সাথে হচ্ছে না। এক রুমে প্রমুখ নামক মারাত্মক হার্টব্রেক করা মানুষটার সাথে থাকতে হচ্ছে না। সে বউ হচ্ছে, সে বুঝি খুব সাহসী? নয়তো একরোখা হিংস্র রাগী মানুষটার সাথে সারা জীবন কীভাবে কাটানোর সিদ্ধান্ত নেয়। যদি তাকে খুব আদর করে, ভেতরটা তার সুন্দর মন। সে মনে মনে ভাবির জন্য দোয়া করলো। কবির গাড়ি চালাচ্ছে, তখনই প্রমুখ গম গম বলে বলে, আচ্ছা কবির, বউকে আদর করার কয়েকটা টিপস দেয়। কী করলে বউ ভালোবাসবে আমায়? তুই বিবাহিত পুরুষ, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে তোর। কবির থতমত খেয়ে যায়। এতদিন মেয়ে নিয়ে শুয়ে আছে, আজ তাকে বলছে টিপস দিতে। পারলে সে আরও তার কাছে বুদ্ধি নিতে আসে। নিজেকে স্বাভাবিক রেখে বলল, স্যার, বউ নামক প্রাণীরা ভীষণ মারাত্মক। আপনারে মুরগির মাংসের বদলে কুমিরের মাংস খাওয়ালে বুঝবেন না। তারা ডাইনি, জামাইয়ের মাথা চিবিয়ে খাওয়ার জন্য তাদের জন্ম হয়েছে। প্রমুখের হাত দিয়ে কবিরের ঘাট চাপড়ে মেরে বলল, সাবাস বেটা, এই না হলে প্রমুখের চামচা। চামচা? কবির থমকে যায়। তাকে কি অপমান করলো? মুখটা কাদো কাদো করে বলল, স্যার এইভাবে অপমান করতে পারেন না, আমি রাগ করলাম। প্রমুখ উচ্চস্বরে হাসলো। ফোনে টাইম দেখে গম্ভীর স্বরে বলল, আজ রাতে বউ তোর কাছে আসবে না, কথা মিলিয়ে রাখিস। তোকে করলা ভাজি খাওয়াবো, অন্য রুমে ঘুমাবে, পারলে বাপের বাড়িতে চলে যেতে পারে। কেন স্যার, এমন ভয়ঙ্কর কথা মুখে আনবেন না। প্রমুখ ফোনে কবিরের আগের বলা কথাগুলো সব রেকর্ড করছে। সে প্লে করে শোনালো কবিরকে। কবির ভরকে গেল। শুকনো ঢোক গিলে মনে মনে বলল, শালা খাটাস, বিয়ে করে দেখ সুখ কোন কোন জঙ্গলে পালাই। বউ তোর থেকে এক ধাপ উপরে থাকবো, মিলিয়ে নিস। সাপান শুয়ে আছে বিছানায়, সারা রাত না ঘুমানোর ফলে চোখ দুটো লাল। শুধুমাত্র টাকার জন্য সিরাত এত জঘন্য একটা কাজ করবে ভাবতে পারিনি। তাকে একবার বললে যত টাকা লাগে সব ম্যানেজ করে দিত সাফান। তার এতদিনের যত্নে করা ভালোবাসা সব ভোগ করলো প্রমুখ। মানতেই পারছে না কোনোভাবে। কালকের এক একটা কথা কানে বাজতে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে স্যার। সব কিছুতে নজর দিচ্ছে ওই প্রমুখ। শেষে সিরাতকেও ছাড়লো না। কার জন্য এত বছর অপেক্ষা করলো? প্রমুখের কথাগুলো কানে বাজতে চিৎকার করলো, না, এত সহজে ছেড়ে দিব না। একবার যখন আমাদের মাঝখানে এসেছিস, না মেরে শান্তি নেই। দরকার হলে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবো। তার চিৎকার সাফওয়ানের বাবা মা দৌড়ে রুমে এসলো। ছেলেকে অপার পাটি চুলগুলো এলোমেলোভাবে রেখে রাহেলা ছুটে আসলো। ছেলের মাথা হাত রেখে বলল, কী হয়েছে বাবা, আমাকে বল। মা, ওই প্রমুখ আমার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছে। রাগে সারা দেহ কাঁপছে তার। দাঁতে দাঁত চেপে সাফওয়ান বাবার দিকে তাকে বলল, বাবা তুমি চাও না তোমার ছেলে সুখে থাকুক? ওই প্রমুখ আমার গায়ে কাটার মতো বিচ্ছে, সিরাতকে আমার থেকে আলাদা করতে চাচ্ছে। ভদ্রলোক প্রমুখের নাম শুনে চমকে উঠল। উত্তেজিত হয়ে বলে, প্রমুখ? আর সিরাতকে? ওই মেয়ে যার কথা প্রতিদিন আমাদের বলো? হ্যাঁ, ওই সিরাত। তাকে আমার থেকে কেড়ে নিতে উঠে পড়ে লেগেছে বাবা। আমি সহ্য করতে পারছি না। একদমে কথা বলে বিছানার চাদর খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করে ছাপন। ভদ্রলোক চিন্তায় পড়ে যায়। হাতের সিগারেট ফেলে দিয়ে বলল, সাবধান করেছিলাম তোকে, তুই রেস্ট নাও মাই সন, আমি দেখছি। রাহেলার স্বামীর দিকে তাকে বলল, অনেক হয়েছে, আর কত টাকার জন্য নিচে নামবে? রাহেলার কথা শেষ হতে শক্ত হাতে চট পড়ল তার গালে। সাফওয়ান তার বাবার হাত ধরে বলল, রিল্যাক্স বাবা, রেগে যেও না। মায়ের মনে একটু নরম হয়। অনবরত রাগে ফুঁসে বাসা থেকে বের হলো। বোনের সাথে জরুরি কথা বলা জরুরি।
এইভাবে চললে বাঁচার উপায় থাকবে না, সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। শ্রেয়াদের ফ্ল্যাটের সামনে এসে নিজেকে পরিপাটি করে নিল প্রমুখ। কবির আর জুলেখা তার পেছনে দাঁড়ানো। কবির এ বাসায় নামানোর পরে মুখে হাজারো বিস্ময় নিয়ে বসে আছে। এখানে তো সেই মেয়ে থেকে যার ইনফরমেশন কালেক্ট করতে বলেছিল, তবে কি সেই মেয়ে? মুহূর্তে চোখ বড় বড় করে দাঁড়িয়ে এলো প্রমুখ। সময় নিয়ে ভাবলো কিছু। গলা খাঁকড়ি দিয়ে তার মুখটা লাজুক ভঙ্গি করে জুলেখা বলল, তোর ভাবি পছন্দ করবে আমায়? সব ঠিকঠাক আছে? জুলেখা মুচকে এসে বলল, জি ভাইজান, মারাত্মক লাগছে। তবে বলছিস তোর ভাবিকে আমাকে দেখার সাথে সাথে টাল খেয়ে পড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। প্রমুখ ইমপ্রেস হলো জুলেখার কথায়, ঠোঁট টিপে হাসলো। লজ্জা করছে কবির? পকেট থেকে রুমালটা দেয়। কবির ভরকেছে লজ্জা, তার আবার এই লোকের। তার ভাবনার মাঝে প্রমুখ চোখ গরম করে বলল, আহাম্মক, বললাম না লজ্জা করছে, এই প্রথম বিয়ে করতে আসলাম। কাজী শালা কোথায়? আমি দেরি করতে পারবো না, একদমই কবুল বলবো, তুই কাজীকে বলে দিস। কবির কাছুকাছু করে বলল, কাজী বাসার নিচে। লজ্জার কিছু নেই স্যার, ফটাফট কবুল বললেই বিয়ে শেষ। প্রমুখ হঠাৎ চুপসে কবিরের দিকে তাকে বলে, স্টুপিড, শুভ কাছে এসেছে, মিষ্টি কোথায়? যা বলছি 20 কেজি মিষ্টি আন। শাশুড়ি 10-5টা না একটা মাত্র জামাই? কবির মুখ লুকানো দৃষ্টি জবাব দেয়, কাজীকে আনার সময় কিনে আনবো স্যার, এবার বেল বাজান। প্রমুখ লজ্জায় ভারী হয়ে কলিং বেল চাপল। ব্যাপারটা এমন, সে খুব লাজুক। কবিরের হাত থেকে রুমাল নিয়ে মুখে ঢাকে। তৎক্ষণাৎ তাইমা খানম দরজা খুলল। এভাবে বড় বেশি একটা ছেলেকে দেখে তড়কে যায়, চমকে তাকায় তার দিকে। তার বাসার সামনে এরা কি করছে? ভুলে অন্য অ্যাড্রেসে চলে আসে নাই তো? তাইমা খানম কিছু বলার আগে প্রমুখ লম্বা করে সুর টেনে বলল, আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা, আমার বউ কি বাসাতে আছে? অল্প স্বল্প প্রেমের গল্প, পর্ব 4।